where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। তোমরা জানোই যে এই প্যান্ডেমিক পরিস্থিতিতে ক্লাসের পঠন পাঠন বন্ধ আছে। এরকম অবস্থায় মালদা জেলা প্রশাসন যে অনলাইন শিক্ষার ব্যবস্থা করেছে, যে টিভিতে টেলিকাস্ট করছে এবং ইউটিউবে দিচ্ছে, এটা একটা খুব ভালো দিক। তার জন্য মালদা প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই। এতে ছাত্রছাত্রীদের খুব উপকৃত হবে ছাত্রছাত্রীরা। তো এর আগে আমরা যেটা করেছিলাম এরর অ্যানালিসিস, অর্থাৎ ত্রুটি সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেখানে যে অনেক কিছু আলোচনা করার পর এক দুটো জিনিস থেকে গেছে, যেটা হচ্ছে একটা স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গেজ। এই দুটো যন্ত্র যেহেতু প্র্যাকটিক্যালি না দেখলে এটা করা যাবে না, তো আমি ভাবছি যে ওটা প্র্যাকটিক্যাল রুমে যদি তোমরা শিখে নাও তাহলে খুব ভালো হবে। তো আমরা নেক্সট চ্যাপ্টার আরম্ভ করছি, একমাত্রিক গতি, লিনিয়ার মোশন। তো তোমরা অনেক আগেই জেনেছো যে স্থিতি আর গতি কাকে বলে। তবু আমি একটু আলোচনা করে নিচ্ছি সংক্ষেপে, যে গতির সঙ্গে আমরা ছোট থেকে পরিচিত। অনেক কিছুকে আমরা নড়তে দেখি। যেসব বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে তখন আমরা বলি তারা গতীয় অবস্থায় আছে। বাস চলছে, সাইকেল চলছে, আমরা হাঁটছি, পিঁপড়া হাঁটছে, বিভিন্ন রকম বস্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আমাদের এই মহাবিশ্বে সমস্ত বস্তুই গতিশীল। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে, আবার সূর্য আমাদের যে গ্যালাক্সি আছে তার চারিদিকে ঘুরছে, গ্যালাক্সিতে কোনো একটা বস্তুকে কেন্দ্র করে ঘুরছে, আবার গ্যালাক্সিও কোনো গ্যালাক্সির চারিদিকে ঘুরছে। এরকম সবাই কিন্তু গতিশীল আছে। আর যেসব বস্তু সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে না আমরা বলি তারা স্থির অবস্থায় আছে, আর তারই অবস্থাকে আমরা বলি স্থিতি। ইংরেজিতে দুটো কথা আছে, রেস্ট অ্যান্ড মোশন। রেস্ট বলতে বোঝায় যারা স্থির অবস্থায় আছে, স্টেট অফ রেস্ট মানে স্থির অবস্থায় আছে। আর যারা গতিশীল আছে অর্থাৎ চলছে, সময়ের সঙ্গে সঙ্গে তার স্থান পরিবর্তন হচ্ছে, তখন তারা বলবো দে আর ইন দ্য স্টেট অফ মোশন। এটা একটা অবস্থা। অবস্থা মানে বোঝাচ্ছে এটা গতিশীল আছে আর এটা স্থির আছে। তো আমি আগে বললাম যে মহাবিশ্বের সমস্ত বস্তুই গতিশীল আছে। তো আমরা স্থির বলছি কখন আর কখন কাকে গতিশীল বলছি, এটা কিন্তু আমাদের আপেক্ষিক ব্যাপার। অর্থাৎ কে স্থির আছে আর কে গতিশীল আছে এটা বোঝার জন্য আমাদের কি লাগবে? নির্দেশতন্ত্র লাগবে, রেফারেন্স সিস্টেম, নির্দেশতন্ত্র সিস্টেম, রেফারেন্স সিস্টেম। নির্দেশতন্ত্রটা কি জিনিস? ভুল লিখলাম একটু, সরি। নির্দেশতন্ত্র, নির্দেশতন্ত্র, রেফারেন্স ফ্রেম কাকে বলবো? এই রেফারেন্স ফ্রেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে আমরা বিচার করবো কে রেস্টে আছে কে মোশনে আছে। ধরো আমাদের নির্দেশতন্ত্র কারা হতে পারে? নির্দেশতন্ত্র হতে পারে যে কোনো একটা বস্তু বা কতগুলো বস্তুর সমষ্টি হতে পারে। যদি আমরা একটা প্ল্যাটফর্মের কথা বলি, ট্রেনে যে অনেকগুলো বস্তু থাকে, ট্রেনের বাইরে থাকে, স্টেশনে থাকে, প্ল্যাটফর্মে যে আছে, তো একটা ট্রেনকে গতিশীল যখন আমরা বলছি যে ট্রেনটা গতিশীল আছে, তার মানে বুঝে নিতে হবে যে আমাদের নির্দেশতন্ত্র এখানে হচ্ছে স্টেশন বা প্ল্যাটফর্মটা, বা সেখানে যে টেলিগ্রাফ পোস্ট আছে বা কোনো কিছু স্থির বস্তু যেটা আছে সেটাকে আমরা নির্দেশতন্ত্র ভাবছি, এবং তার সাপেক্ষে ট্রেন আছে গতিশীল। আবার ট্রেনকে যদি আমরা নির্দেশতন্ত্র ভেবে নেই, তো ট্রেনের সাপেক্ষে
আমাদের যারা স্থির বস্তু আছে, ট্রেন যখন চলছে তখন গাছগুলো মনে হচ্ছে পিছনে যাচ্ছে। তাহলে এখানে গাছগুলোর গতি যদি বিচার করি, যে গাছগুলো পিছনে যাচ্ছে, ট্রেন চলছে, মনে হচ্ছে গাছগুলো পিছনে যাচ্ছে, তাহলে আমাদের নির্দেশতন্ত্র এখানে হচ্ছে ট্রেন। আবার একটা ট্রেন যাচ্ছে, তার সাপেক্ষে আরেকটা ট্রেনও যাচ্ছে, তার পাশাপাশি ডবল লাইনে যাচ্ছে। তো দুটো ট্রেন একই বেগে যদি গতিশীল থাকে, তো একটা ট্রেনের যাত্রী পাশের ট্রেনের যাত্রীকে স্থির অবস্থায় দেখবে। অর্থাৎ এখানে যে দেখছে তার ট্রেনটা হচ্ছে নির্দেশতন্ত্র। ফলে নির্দেশতন্ত্রের উপর বোঝা যাবে কে রেস্টে আছে, কে মোশনে আছে। নির্দেশতন্ত্র যদি স্থির থাকে, অ্যাবসলিউটলি যদি স্থির থাকে, রেস্টে থাকে, পরমভাবে যদি নির্দেশতন্ত্র স্থির থাকে, তাহলে তার সাপেক্ষে অন্যান্য বস্তুর গতিকে বলা হয় পরম গতি। কিন্তু আমরা যদি ভালোভাবে ভেবে দেখি যে এরকম কোনো নির্দেশতন্ত্র আমরা পেতে পারি না যেটা পরমভাবে স্থির। কারণ পৃথিবীকে যদি আমি নির্দেশতন্ত্র বলি আর পৃথিবীকে যদি স্থির ভাবি, তার সাপেক্ষে গাছপালাগুলি হচ্ছে স্থির, আর গাড়িগুলি যে চলছে বা অন্যান্য বস্তু যে চলছে তারা হচ্ছে গতিশীল। কিন্তু ভাবলে এটা আমরা ভাবতে পারি যে পৃথিবীকে যদি স্থির ভাবি তাহলে গাছপালাগুলো স্থির, কিন্তু আদতে পৃথিবী স্থির নয়, পৃথিবী গতিশীল। পৃথিবী যদি গতিশীল হয় তাহলে গাছপালাগুলো স্থির হতে পারে না, কারণ গাছপালাগুলো পৃথিবীর উপরে আছে, ফলে গাছপালাগুলো গতিশীল। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যাকে রেস্ট বলছি, স্থির অবস্থায় বলছি, স্থিতি বলছি, সেটা কিন্তু নির্দেশতন্ত্রের উপর নির্ভর করছে। পৃথিবীকে যদি আমরা স্থির ভাবি তাহলে গাছপালাগুলি স্থির আছে, স্থিতিশীল অবস্থায় আছে, তার অবস্থাকে আমরা স্থিতি বলতে পারি। কিন্তু পৃথিবী যেহেতু ঘুরছে, ফলে গাছপালাগুলোও পৃথিবীর সাথে সাথে চলছে, ফলে গাছপালাগুলি এখানে কিন্তু গতিশীল। এটা কখন হবে? যদি আমরা বাইরের কোনো মহাকাশীয় বস্তু থেকে পৃথিবীকে অবজার্ভ করি, যেমন চাঁদ থেকে যদি দেখি, তাহলে আমরা পৃথিবীর গাছপালাগুলিকে গতিশীল দেখব। তখন চাঁদের সাপেক্ষে পৃথিবীর গাছপালাগুলি গতিশীল। এখানে চাঁদ হলো নির্দেশতন্ত্র। ফলে নির্দেশতন্ত্র বুঝতে গেলে আমরা রেস্ট মোশনকে ভালোভাবে বুঝতে পারি। আর একটা বোঝার উপায় হচ্ছে, কোনো একটা পয়েন্টকে আমরা নির্দেশতন্ত্র বলতে পারি। আমরা এরকম এই কারণে আমরা তিনটা অক্ষ যদি এরকম দরকার হয়, একটা অক্ষ বরাবর যদি চলছে কেউ, একই দিকে সরলরেখা বরাবর চলছে, এই গতিকে বিশ্লেষণ করার জন্য আমাদের একটা অক্ষের দরকার। এরকম কোনো বস্তু যদি সরলরেখায় চলে, ও যদি আর অন্য কোনো পথে চলতে বাধ্য না হয়, তাহলে তার গতিকে ব্যাখ্যা করতে গেলে একটা সরলরেখা হলেই চলবে। তখন এরকম গতিকে বলা হচ্ছে একমাত্রিক গতি, কারণ এখানে একটা অক্ষের প্রয়োজন। এই যে একটা অক্ষ এক্স অক্ষ আঁকলাম, এর ও বিন্দুকে আমরা মূল বিন্দু ধরব, এটাকে তখন স্থির বিন্দু বলতে পারি। এর সাপেক্ষে বস্তুটা কোথায় আছে এটা আমরা বিচার করছি, অর্থাৎ ও বিন্দুর সাপেক্ষে বস্তুটার অবস্থান পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না সেটা বিচার করছি। তখন এরকম গতিকে একমাত্রিক গতি বলা হয়। একমাত্রিক গতির উদাহরণ হচ্ছে যে একটা তার এখানে টাঙানো আছে, এদিক থেকে এদিকে একটা তার, আর ওখানে বিট লাগানো আছে, তারটাতে গুটি লাগানো আছে, তো গুটিটাই তার বরাবরই চলতে বাধ্য হবে, তখন তার গতিটা হচ্ছে একমাত্রিক গতি। এখন এই দেওয়ালে যে তারের শেষ অংশটা লেগে আছে সেটাকে যদি জিরো বলি, তাহলে কত দূর আছে ওখান থেকে সেটা আমরা হিসাব করতে পারবো। কিন্তু গতি দ্বিমাত্রিক যদি হয়, ধরো একটা প্লেনে এই বোর্ডের উপর একটা পিঁপড়া হাঁটছে, কোথায় কখন আছে এটা বোঝার জন্য আমাদের দুটো অক্ষের দরকার হবে, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। ধরো এরকম যেতে যেতে কখনো এই বস্তুটা এখানে আছে, তাহলে এই বিন্দুর অবস্থান এখানে ছিল, এদিক দিয়ে গিয়ে এখানে আছে, তাহলে অবস্থানের পরিবর্তন ঘটেছে। এখানকার স্থানাঙ্ক যদি x1 y1 বলি, তাহলে এখানকার স্থানাঙ্ক হবে x2, y2। অর্থাৎ এরকম গতিকে বিচার করতে গেলে আমাদের দুটো অক্ষের প্রয়োজন, আর দুটো অক্ষ যেখানে মিট করছে এটাকে জিরো বলবো, এটাকে এখান থেকে আমরা গতির কোথায় পরিবর্তন হচ্ছে তার অবস্থানের সেটা বিচার করব। তো এরকম গতিকে আমরা তখন দ্বিমাত্রিক গতি বলবো। অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটা প্লেনে থাকে, একটা সমতলে থাকে, তখন তার গতি হবে দ্বিমাত্রিক গতি। কিন্তু কোনো বস্তুর গতি ত্রিমাত্রিক হতে পারে, যদিও স্পেসে মুভ করে। অর্থাৎ এই ঘরের কোথাও একটা মাছি উড়ছে এইসব জায়গায়, তাহলে একে এরকম জায়গা কোনো একটা জায়গায় আছে ঘরের মাঝখানে, তাহলে একে ব্যাখ্যা করতে গেলে তিনটা অক্ষের প্রয়োজন হবে, যে অক্ষগুলো পরস্পর লম্বভাবে আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তখন আমরা তাকে এভাবে আঁকবো
যে এখানে আরেকটা অক্ষ আঁকবো এরকম করে, এটা তো এক্স আর ওয়াই এই বোর্ডের তলে আছে, তাহলে জেড অক্ষটা এরকম থাকবে। তো এটা তো আঁকতে পারছি না আমরা এভাবে, তো আমরা এভাবে এঁকে দিই, এটা জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ এটা মূলবিন্দু হবে। এই সাপেক্ষে তার কোনো বস্তুর অবস্থান কোথায় আছে সেটা আমরা বর্ণনা করতে পারবো। অর্থাৎ এর স্থানাঙ্ক হবে, স্পেসে যখন থাকবে তার স্থানাঙ্ক হবে এক্স ওয়াই জেড। তখন এরকম গতিকে আমরা ত্রিমাত্রিক গতি বলবো। আমাদের যে আলোচনা আজকে দ্বিমাত্রিক গতি এবং ত্রিমাত্রিক গতি এখানে আলোচনার মধ্যে নেই, আমাদের আলোচনা হচ্ছে একমাত্রিক গতি নিয়ে। একমাত্রিক গতি আমরা তখনই বলবো কোনো বস্তুর গতি যদি একটা সরলরেখা বরাবর হয়, সরলরৈখিক গতি, সোজা কথায় সরলরৈখিক গতিকে আমরা বলবো একমাত্রিক গতি। অর্থাৎ একটা রেখা বরাবর হচ্ছে, একটা লাইন বরাবর হচ্ছে, এবং এই রকম গতিকে ডিসক্রাইব করতে হলে আমাদের একটা অক্ষের দরকার হবে। সাধারণত আমরা এরকম অক্ষ চুজ করি এক্স ওয়াই জেড, এগুলোকে বলা হয় কার্তেসীয় কোঅর্ডিনেট, কার্টেসিয়ান কোঅর্ডিনেট বা কার্তেসীয় স্থানাঙ্ক বলি আমরা। বিজ্ঞানী ডেকার্টে এটা আবিষ্কার করেছিলেন। তো রেস্ট অ্যান্ড মোশন এটা বুঝতে গেলে আমাদের কতগুলো রাশি সম্বন্ধে ভালো ধারণা থাকা দরকার, কোয়ান্টিটি। যে রাশিগুলো প্রথম হচ্ছে সরণ ও দূরত্ব, 2 নম্বর হচ্ছে বেগ ও দ্রুতি। এদের ইংরেজিগুলো বলছি আমি। সরণকে ইংরেজিতে ডিসপ্লেসমেন্ট বলা হয়, দূরত্বকে বলা হয় ডিস্ট্যান্স কভার্ড। এই দূরত্ব, বেগ হচ্ছে ভেলোসিটি, দ্রুতি হচ্ছে স্পিড, আর 3 নম্বর হচ্ছে ত্বরণ ও মন্দন। এই রাশিগুলো সম্বন্ধে আমাদের সম্যক ধারণা থাকা দরকার। ত্বরণকে ইংরেজিতে বলা হয় এক্সেলারেশন, মন্দনকে বলা হয় ডিসেলারেশন ও রিটার্ডেশন। তাহলে সরণ ও দূরত্ব, বেগ ও দ্রুতি, ত্বরণ ও মন্দন, এগুলো সম্বন্ধে আমাদের আগে ধারণা করতে হবে। প্রথমে বলতে হবে সরণ কাকে বলে। সরণ কাকে বলে যদি এটা আমরা বুঝতে চাই, তাহলে বলা হচ্ছে যে কোনো বস্তুর অবস্থান যখন পরিবর্তন হবে, সে সরল পথে হতে পারে, বক্রপথে হতে পারে। এরকম হলো, মনে করো এ অবস্থান থেকে বি অবস্থানে গেল। তো সরণ বলছে যে প্রাথমিক অবস্থান ও অন্তিম অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব। তাহলে এ আর বিকে সরলরেখা দ্বারা যুক্ত করতে হবে। গেছে এ থেকে বি, বি থেকে এতে আসেনি, যেহেতু এ থেকে বি এ গেছে, এর একটা দিক থাকবে এরকম। তাহলে সরণের প্রথমে দিক থাকবে আর সরণের মান থাকবে। এর দিক হচ্ছে এ থেকে বি এর দিকে, এটা হচ্ছে সরণের দিক। আর এর মান কি? এ আর বি এর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব সেটা হচ্ছে এর মান। তাহলে এটা হলো সরণ। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে সরণ একটা ভেক্টর রাশি, কারণ এর মান আছে আর অভিমুখ আছে। কারণ একটা বস্তু যদি এ থেকে বিতে যায়, এর অনেক উপায় আছে এ থেকে বিতে যাওয়ার, বিভিন্ন পথে যেতে পারে। কোন পথে গেছে সেটা আমাদের দেখার দরকার নেই। সরণ বার করার সময় আমাদের বের করতে হবে এ আর বি, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, এই দুটোর মধ্যে যদি আমি কানেক্ট করি সরলরেখা দিয়ে, তাহলে যে সরলরেখাটা পাবো তার দৈর্ঘ্যটাই হচ্ছে তার সরণ। আর দূরত্ব কি জিনিস? দূরত্ব হচ্ছে যে ও মোট যতটুকু পথ গেছে, সরল পথেই যাক বা বক্র পথে যেভাবেই যাক, মোট দূরত্ব, এটা হচ্ছে তার দ্রুতি। এখানে যে আমরা ছবিটা এঁকেছি, এখানে দ্রুতি মাপতে গেলে কীভাবে দ্রুতি বলছে দূরত্ব মাপতে গেলে কী করবো? একটা সুতাকে নিয়ে এই রেখা বরাবর তাকে স্থাপন করব। স্থাপন করে সুতাটা যতটা দৈর্ঘ্য হবে সেটাই হচ্ছে দূরত্ব, অর্থাৎ এর মোট দৈর্ঘ্যটা। তাহলে এই আলোচনা থেকে আমরা বুঝতে পারছি, যে আলোচনাটা করছি আমরা, এখান থেকে বোঝা যাচ্ছে সরণ কিন্তু দূরত্বের থেকে কম হতে পারে। সরণ কিন্তু দূরত্বের থেকে কম হতে পারেন, কারণ এখানে দূরত্বটা বেশি হবে দেখে বোঝা যাচ্ছে, আর সরণটা কম হবে। তাহলে সরণ দূরত্বের থেকে কম হতে পারে। তাহলে সরণ মে বি লেস অর ইকুয়াল দেন, লেস দেন দূরত্ব। এবার যদি ও এভাবে না গিয়ে এরকম পথে যেত, সোজা পথে যেত, তাহলে সরণ যা হতো দূরত্বে তাই হতো। তাহলে সরণ দূরত্বের সমানও হতে পারে। তাহলে আমরা লিখতে পারি সরণ সমান
লেস অর ইকুয়াল দেন দূরত্ব। কিন্তু এরকম কোনো উদাহরণ আমরা খুঁজে পাবো না যেখানে সরণটা দূরত্বের থেকে বেশি হবে। সরণ যখন পজিটিভ, সরণ ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশিকে দিক দিয়ে আমরা চিহ্নিত করছি। এই দিকটাকে যদি পজিটিভ দিক বলি তাহলে এই দিকটা নেগেটিভ হবে, তাহলে সরণ নেগেটিভ হতে পারে আবার পজিটিভ হতে পারে। কিন্তু দূরত্ব কখনোই নেগেটিভ হবে না, সবসময় দূরত্ব পজিটিভ, অর্থাৎ দূরত্ব হবে এডিটিভ, সবসময় যোগ হবে। আর সরণ যোগ বিয়োগ হতে পারে। তাহলে সরণ কম হবে দূরত্বের থেকে অথবা তার সমান হবে। সরণের ম্যাক্সিমাম মান দূরত্বের সমান হবে। অনেকে বলে থাকে যে সরণ আর দূরত্ব কখন সমান হবে? সরণ আর দূরত্ব সমান হবে, অনেকে বলে যে যখন সরলরৈখিক গতি হবে। আমরা যেহেতু একমাত্রিক গতির আলোচনা করছি, তাহলে সরণ আর দূরত্ব সমান হবে একমাত্রিক গতির ক্ষেত্রে। কিন্তু এই ধারণাটা ঠিক নয়। একমাত্রিক গতি হলে যে সরণ দূরত্ব সমান হবে তা নয়। দেখো এখান থেকে এ থেকে বিতে গেছে, এ থেকে যদি বিতে যায় তাহলে এই ক্ষেত্রে সরণ আর দূরত্ব সমান হবে। কিন্তু একমাত্রিক গতি হলে যে সরণ দূরত্ব সমান হবে এরকম কথা নেই। এর কারণ হচ্ছে এ থেকে বিতে গিয়ে কোনো কারণ যদি রিটার্ন আসে আবার সিতে, এই সব জায়গায় আসে, কারণ এ থেকে বিতে গেল, গিয়ে আবার বি থেকে সিতে আসলো, তাহলে এক্ষেত্রে সরণ হচ্ছে এসি। কারণ প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানের মধ্যবর্তী দূরত্ব, এটা হচ্ছে সরণ। কিন্তু দূরত্ব হচ্ছে এবি প্লাস বিসি, দূরত্ব হচ্ছে এবি প্লাস বিসি। কারণ মোট অতিক্রান্ত দূরত্ব এ থেকে বিতে গেছে, বি থেকে আবার সিতে এসে, ফলে এটা যদি এবি 10 হয় আর বিসি যদি 6 হয় তাহলে 16 হবে। 16 মিটার হচ্ছে দূরত্ব, আর এসি হচ্ছে 4 মিটার। সরণ 4 মিটার, তো দূরত্ব হচ্ছে 16 মিটার। আশা করি সরণ আর দূরত্ব বুঝাতে পেরেছি। তাহলে সরণকে আমরা কি দিয়ে লিখি? এস দিয়ে লিখি। আর দূরত্বকে আমরা ডি দিয়ে লিখতে পারি অর এক্স দিয়ে লিখতে পারি। তাহলে এস বাই ডি অলওয়েজ লেস অর ইকুয়াল দেন 1। এটা একটা ভালো জিনিস। তাহলে সরণ আর দূরত্বের অনুপাতটা 1-এর থেকে কম হতে পারে অথবা তার সমান হতে পারে। তাহলে সরণ আর দূরত্ব সমান আমরা বুঝলাম। কিন্তু এরকম ধারণা করব না আমরা যে একমাত্রিক গতি মানে সরণ আর দূরত্ব সমান। সরণ দূরত্বের সমান হতে পারে অথবা তার থেকে ছোট হতে পারে। তবে একটা কথা আমরা মনে করি, একমাত্রিক গতির ক্ষেত্রে সরণ আর দূরত্ব অনেক সময় ডিফারেন্স করা হয় না, অনেক সময় বলা হয় সরণ আর দূরত্ব একই। নোটেশনের ক্ষেত্রে যদি আমরা লিখি, একটা তোমরা সূত্র জানো হয়তো যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটাতে এসটাকে কি সরণ বলবো না দূরত্ব বলবো? যেহেতু ভেক্টর চিহ্ন নাই তাহলে এখানে মান বুঝাচ্ছি, মান মানে দূরত্ব, এখানে দূরত্বই বুঝে নিব। কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু সরণ, কারণ এখানে ত্বরণযুক্ত আছে, আমরা ভেক্টর নোটেশনগুলো দেইনি। অ্যাকচুয়ালি এটা সরণ। এটা এভাবে দিলে ভালো হতো যে এস ভেক্টরকে আমরা এভাবে চিহ্নিত করি, পরে আলোচনা করব, ইউটি প্লাস হাফ এ বার টি স্কোয়ার, এইভাবে দিলে ভালো হতো। তো সরণ দূরত্ব আলাদাভাবে হিসাব করতে হবে। এগুলো বিশেষ করে নেট বা কম্পিটিশন পরীক্ষা যেগুলোতে আসে তখন সরণ দূরত্ব আর দূরত্ব সম্বন্ধে অনেক কিছুই আছে, ওগুলা সময় পেলে অবশ্যই আলোচনা করব। তাহলে এখন আমরা যাব দ্রুতি সম্বন্ধে। প্রথমে দ্রুতি পড়ে নিই। দ্রুতি, এটা আমরা প্রায় ব্যবহার করি স্পিড কথাটা। স্পিড মানে কত মানে হাউ ফাস্ট দ্য বডি ইজ মুভিং, কত দ্রুত ওটা যাচ্ছে আর কি। তাহলে সেটা বোঝা যাবে স্পিড দিয়ে, কত স্পিডে যাচ্ছে। তাহলে দ্রুতি সমান কি লিখব? লিখব দ্রুতি স্পিড সমান মোট দূরত্ব, অ্যাকচুয়ালি মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এটা দূরত্ব বাই সময়। অর্থাৎ কোনো বস্তু সরল বা বক্রপথে একক সময়ে মোট যে দূরত্ব যায় তাকে বলা হচ্ছে তার দ্রুতি। কোনো বস্তু সরল পথে যেতে পারে, বক্রপথেও যেতে পারে, যেভাবেই যাক, কিন্তু প্রতি একক সময়ে মোট যে দূরত্ব অতিক্রম করবে তাকে দ্রুতি বলা হয়। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দূরত্ব যেহেতু স্কেলার কোয়ান্টিটি, ফলে
দ্রুতি হবে স্কেলার কোয়ান্টিটি, এটা ভেক্টর নয়, এর মান নেই। আর দ্রুতি কখনো নেগেটিভ হবে না, দূরত্ব যেহেতু নেগেটিভ হবে না, ফলে দ্রুতি কখনো নেগেটিভ হবে না, দ্রুতি সবসময় পজিটিভ হবে, দ্রুতি নেগেটিভ হবে না। আর এর অভিমুখ থাকবে না, শুধু মান থাকবে। এসআই পদ্ধতিতে একক হবে দূরত্বের একক মিটার, আর সময় মিটার বাই সময়, অর্থাৎ মিটার বাই সময় এভাবে লিখব। আর এর থেকে এভাবে লেখা বেশি ভালো, মিটার সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে দ্রুতি। এইবার দেখো দ্রুতি যখন আমরা আলোচনা করলাম, তো এখানে এই দ্রুতিটা অর্থাৎ দ্রুতি স্পিড সমান ভি যদি লিখি, ভি ইকুয়াল টু হচ্ছে এক্স বাই টি, দূরত্ব বাই সময়, অর্থাৎ প্রতি একক সময় মোট অতিক্রান্ত মোট দূরত্ব যে যাচ্ছে। এটা যদি এরকম হয় যে প্রতি সমান সময়ের অবকাশে সমান সমান দূরত্ব যাচ্ছে, তখন তার এর দ্রুতিকে বলবো সমদ্রুতি, ইউনিফর্ম স্পিড, সমদ্রুতি। সমদ্রুতি কথাটার মানে হচ্ছে যে প্রতি সমান সময়ের অবকাশে যদি সমান সমান দূরত্ব যায়, আমরা যদি এরকম করি একটা অবজারভেশন করি, তাহলে বোঝা যাবে এটা টি, এটা এক্স। যখন সময় শূন্য মনে করো, তখন ওর দূরত্ব শূন্য ছিল। সময় যখন 2 সেকেন্ড হলো, তখন দূরত্ব হলো 4 সেকেন্ড। সময় যখন 3 হলো, তখন এটা হলো 6। আবার সময় যখন হলো 6, তো এটা হলো 12। আবার সময় যখন 8 হলো, তো এটা হলো 16। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও প্রতি 2 সেকেন্ডে কত করে গেছে, 2 মিটার করে গেছে। প্রতি 2 সেকেন্ডে 2 মিটার করে গেছে। তাহলে প্রতি 2 সেকেন্ডে যদি 2 মিটার যায়, তাহলে 3 সেকেন্ডে, মোট 3 সেকেন্ডে কত যাবে, 6 মিটার। কারণ 2 সেকেন্ডে গেছে 4 মিটার না, ভুল হয়েছে, এটা 2 সেকেন্ডে গেছে 4, তার মানে 1 সেকেন্ডে গেছে কত, 2 করে। 1 সেকেন্ডে যদি 2 করে যায়, তাহলে 3 সেকেন্ডে গেছে কত, 6। এখানে 6 সেকেন্ডে গেছে 12, প্রতি 1 সেকেন্ডে গেছে ও 2 করে। আর 2 সেকেন্ডে গেছে 4 করে, প্রতি 2 সেকেন্ডে 4 করে গেছে, হিসাব করলে দেখা যাবে। তাহলে এখানে আমরা বলবো এর দ্রুতিটা হচ্ছে সমদ্রুতি। অর্থাৎ আমরা যদি বলি প্রতি একক সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে, বা এরকম একক সময় নাও হতে পারে, প্রতি সময়ের সময়ের অবকাশে সমান সমান দূরত্বে গেছে, তাহলে বলতে হবে সেটা সমদ্রুতিতে গেছে। কিন্তু এরকম যাওয়া অসম্ভব বাস্তবিক ক্ষেত্রে। আমরা যদি কোথাও গাড়ি নিয়ে যাই, তো এরকম হিসাব করে যেতে পারি না যে প্রতি সমান সময়ের অবকাশে সমান সমান দূরত্ব যাচ্ছি, কারণ সেখানে অনেক ঘটনা আছে, বায়ুর বাধা আছে, রোডে জ্যাম হতে পারে, উঁচু নিচু হতে পারে, গাড়ির ত্রুটির জন্য এরকম যাওয়া সম্ভব নয়। তাহলে আমরা কি করব, সমদ্রুতি যদি আমরা না পাই, তাহলে দ্রুতিটা ভিন্ন হবে। মনে করো যে এখান থেকে এ থেকে বিতে গেছে, ও কিন্তু প্রতি 1 সেকেন্ডে 2 মিটার করে যায়নি। কখনো 1 সেকেন্ডে 2 মিটার গেছে, তো কখনো 1 সেকেন্ডে 1 মিটার গেছে, তো কখনো 1 সেকেন্ডে হাফ মিটার গেছে, কখনো 1 সেকেন্ডে 3 মিটার গেছে, এরকম হয়েছে। তখন আমরা কি বের করব যে এ থেকে বিতে কিভাবে গেছে ও, এটা জানার জন্য আমাদের এটা গড় দ্রুতির হিসাব করতে হবে। গড় দ্রুতি, এভারেজ স্পিডটা কি করব, তখন আর এটা হিসাব করব না, আমরা এ থেকে বিতে মোট কত দূরত্ব মেপে নেব। মনে করো এ থেকে বিতে হচ্ছে 30 মিটার দূরত্ব বা 30 কিলোমিটার দূরত্ব, আর এটা যেতে সময় লেগেছে আমাদের 2 ঘন্টা। 2 ঘন্টা সময় লেগেছে। তাহলে প্রতি ঘন্টায় কত কিলোমিটার গেছে, 15 কিলোমিটার। তখন আমরা বলবো গড় দ্রুতি 15 কিলোমিটার। কিন্তু এরকম মানে নেই যে প্রতি ঘন্টায় 15 করে গেছে, তাহলে হাফ ঘন্টা গেছে 7.5 করে, এরকম হিসাব করার কোনো মানে হয় না। আমরা শুধু এটা বলতে পারি মোট দূরত্বকে যদি মোট সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো গড় দ্রুতি। সমদ্রুতি পাই না আমরা, কারণ ও প্রতি সময়ের অবকাশে সমান দূরত্ব অতিক্রম করতে পারেনি। আমরা এটা বাস্তবিক অভিজ্ঞতায় দেখতে পাবো যে একটা বস্তু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এরকম হয় না কখনো
যে সমান দ্রুতিতে গেছে। যদি সমান দ্রুতিতে না যায়, কারণ আমাদের যদি গাড়ির এটা ব্যাপার হয়, গাড়িতে আমরা স্পিড মিটার দেখতে পারি যে কখনো বেশি স্পিডে যাচ্ছে, কখনো কম স্পিডে যাচ্ছে, তাহলে অ্যাভারেজ স্পিড আমরা বের করে নিতে পারবো এভাবে। তাহলে গড় দ্রুতির ফর্মুলা কী হবে? গড় দ্রুতির সূত্রটা হবে, এটা ইম্পর্টেন্ট, এই গড় দ্রুতি থেকে আসতে পারে প্রশ্ন। তাহলে গড় দ্রুতি ভি অ্যাভারেজ, অ্যাভারেজটা বার দিয়ে আমরা লিখছি, ভি তার মাথায় যদি বার দিই তাহলে বুঝতে হবে এটা গড় দ্রুতি। ভি বার সমান হচ্ছে মোট দূরত্ব, মোট দূরত্ব মানে ধরো x1 প্রথমে গেছে দূরত্ব, তারপর x2 দূরত্ব গেছে, তারপর x3 গেছে, এরকম গেছে অ্যান্ড সো অন। আর মোট সময় লেগেছে, তাহলে মোট দূরত্ব এতটা গেছে, আর মোট সময় লেগেছে t1 প্লাস t2 প্লাস t3, এরকম আরও সময় লেগেছে। তাহলে এটা সূত্র হলো যে মোট দূরত্ব বা মোট সময়, এটা হচ্ছে গড় দ্রুতি। আরেকটা আছে তাৎক্ষণিক দ্রুতি, এটাও দরকার তাৎক্ষণিক দ্রুতি জানার। তাৎক্ষণিক দ্রুতি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ইনস্ট্যান্টেনিয়াস মানে কথা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক, কোন এক মুহূর্তের দ্রুতি। যখন আমরা গাড়িতে ড্রাইভারের পাশে থাকি বা গাড়ি নিজে চালাই, তখন দেখি কি যে স্পিডের কাঁটা ওঠানামা করছে, বাড়া কমা করছে, কোনো একটা মুহূর্তে যে স্পিডটা দেখতে পাই ওটাই হচ্ছে ওর তাৎক্ষণিক দ্রুতি। মানে আমরা যদি সেকেন্ডে হিসাব করি, 10 সেকেন্ড সময় যখন 1 2 3 করতে করতে 10 সেকেন্ড সময় অতিবাহিত হচ্ছে, 10 সেকেন্ডের মুহূর্তে দেখলাম ওর বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। যদি ওখানে মিটার পার সেকেন্ডে দেখায় না, ধরে নিলাম 5 মিটার পার সেকেন্ড, তাহলে ওই 10 সেকেন্ডের মুহূর্তে, 10তম সেকেন্ডের মুহূর্তে ওর বেগটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তো 5 মিটার পার সেকেন্ডটা হচ্ছে তাহলে তাৎক্ষণিক দ্রুতি। আসলে দ্রুতি যদি কিছু বলা না থাকে, শুধু দ্রুতি বলা থাকে, তাহলে বলতে হবে তাৎক্ষণিক দ্রুতিই বলা আছে। আর আমরা সাধারণত সমদ্রুতি, অসমদ্রুতি, তাৎক্ষণিক এই গড় দ্রুতি এগুলো হিসাব না করে শুধু দ্রুতি যদি বোঝায়, তাহলে বুঝতে হবে তাৎক্ষণিক দ্রুতিটাকে আমাকে বোঝাচ্ছে। তো তাৎক্ষণিক দ্রুতিটা লিখবো কিভাবে? তাৎক্ষণিক দ্রুতি লেখার উপায় হচ্ছে যে এটা জানতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস অবকল বিদ্যা আর কি, অবকলন সমাকল বিদ্যা। তো ক্যালকুলাস কিভাবে আমরা শিখব আমি পরে আলোচনা করছি, শুধু এইটুকু নোটেশনগুলো মনে বলে দিচ্ছি যে তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে কীরকম। এটাকে এইভাবে লেখা যায় যে ভি তাৎক্ষণিক সমান হবে dx বাই ডিটি। dx বাই ডিটি, ডিএক্সটা কি বোঝাচ্ছে না, ডিএক্সটা বোঝাচ্ছে যে এক্সের পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা হবে খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আর ডিটি বোঝাচ্ছে সময়ের পরিবর্তন, অর্থাৎ দূরত্বের পরিবর্তনের হার সময়ের সাথে সাথে, সময়ের সাথে সাথে দূরত্বের পরিবর্তন কিভাবে হয়েছে, এই ডিএক্স বাই ডিটি বোঝাচ্ছে। আমি পরে ক্যালকুলাস বোঝাবো অবশ্যই তোমাদের যে ক্যালকুলাসে কীভাবে ডিএক্স বাই ডিটিটা আসছে। তো আমি শুধু বলে দিলাম তাৎক্ষণিক দ্রুতি সমান বোঝাচ্ছে ডিএক্স বাই ডিটি। আর ডিএক্স বাই ডিটিকে আমরা এভাবে লিখতে পারি ডি অফ ডিটি এক্স, মানে ডি অফ ডিটি বলছে টাইম রেট, রেট অফ চেঞ্জ অফ এক্স উইথ রেসপেক্ট টু টাইম, মানে টাইমের সাথে সাথে এক্সের কীভাবে পরিবর্তন ঘটছে। তাহলে এটা হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি গেল। আর যদি দ্রুতিটা না হয়, সমদ্রুতি না হয়, তাহলে ওটা নন ইউনিফর্ম স্পিড বলবো, অসমদ্রুতি। আর অসমদ্রুতি হলে তাহলে কি আলোচনা করব আমরা, অ্যাভারেজ স্পিড। এটা এবার আমরা বেগ পড়ব। বেগ, বেগ মানে হচ্ছে ইংরেজিতে ভেলোসিটি বলে, ভেলোসিটি। বেগ কাকে বলবো? আমরা বেগকে ভি দিয়ে লিখব, বেগকেও ভি দিয়ে লিখব, কিন্তু বেগ ভেক্টর রাশি, ভি সমান হচ্ছে এস বাই টি। এস মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর ডিসপ্লেসমেন্ট সরণ হচ্ছে ভেক্টর রাশি যেহেতু, ফলে বেগও হবে ভেক্টর রাশি। অর্থাৎ প্রতি একক সময়ে তার যে সরণ হয়
তাকে বলবো বেগ। একক সময়ের স্মরণকে বেগ বলবো, অর্থাৎ স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলবো। কোনো কিছু যদি টি দিয়ে ভাগ থাকে, কোনো কিছু সংখ্যা বাই, কোনো কিছু রাশি বাই টি, তাহলে তার পরিবর্তনের হার। তাহলে স্মরণ বাই টি আছে, তাহলে স্মরণের পরিবর্তনের হার। স্মরণের পরিবর্তনের হার মানে হচ্ছে বেগ। তো দ্রুতি যেমন আলোচনা করলাম, যে যেমন জিনিসগুলো আছে, এই বেগেরও সেই জিনিসগুলো আছে, কিন্তু একটা পার্থক্য হচ্ছে বেগ ভেক্টর রাশি, আর বেগ পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কারণ এর দিক আছে। ডাইরেক্টিভ প্রপার্টি এর আছে, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, তাহলে জিরো হতে পারে। কিন্তু দ্রুতি জিরো হতে পারে, কিন্তু দ্রুতি নেগেটিভ হবে না। তো এটা সমবেগ কি বলবো তাহলে? আর একক কি হবে? এককটা একই থাকবে, এককটা হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স এসআইতে। আর সমবেগ কাকে বলবো? ইউনিফর্ম ভেলোসিটি। সমবেগ ওই একই, একই মানে হচ্ছে সমান সময়ের অবকাশে যদি সমান স্মরণ হয়, তাহলে তার বেগকে বলবো সমবেগ। আমরা যদি এরকম করি টি এস, তো এটা 0 0, এটা 2, এটা 4, এটা 4, তো এটা 8, এটা 6, তো এটা হচ্ছে 12। এরকম যদি দেখতে পাই আমি, যে তাহলে প্রতি একক সময় কত করে গেছে? প্রতি 1 সেকেন্ডে 2, তাহলে 4 সেকেন্ডে গেছে 8, মানে 1 সেকেন্ডে গেছে 2, 6 সেকেন্ডে গেছে 12, মোট 6 সেকেন্ডে, তোমরা 1 সেকেন্ডে গেছে 2। তাহলে প্রতি 1 সেকেন্ডে দেখা গেল, বা প্রতি 2 সেকেন্ডে কত করে গেছে, বা প্রতি 4 সেকেন্ডে কত করে গেছে, দেখলে হিসাব করে বুঝে যাবে যে এটা সমবেগে গেছে। সমবেগ মানে এস বাই টি এর অনুপাতটা সবসময় সমান হবে, কনস্ট্যান্ট হবে। তার মানে সমবেগ বলতে বোঝাচ্ছে ভি কনস্ট্যান্ট, অর্থাৎ ভি এর মানের কোনো পরিবর্তন ঘটবে না। ভি যদি সমান থাকে, সম থাকে, একই থাকে, ভি যদি ধ্রুবক হয়, তাহলে বলতে হবে তার বেগটা সমবেগ। আর যদি তা না হয়, এরকম যদি হতো 2-এ গেছে 4, 4-এ গেছে 6, আবার 6-এ গেছে 14, তাহলে প্রতি সমান সময়ের অবকাশে ও সমান স্মরণ হয়নি, তাহলে তার বেগকে বলবো অসমবেগ, নন ইউনিফর্ম ভেলোসিটি। অসমবেগ বলবো, নন ইউনিফর্ম ভেলোসিটি। যদি অসমবেগ হয়, তাহলে আবার গড়বেগ ধারণা করতে হবে আমাদের। তাহলে গড়বেগ কিভাবে লিখব? গড়বেগ, গড়বেগ সমান লিখতে পারি আমরা মোট স্মরণ বাই মোট সময়। তার মানে S1 প্লাস S2 প্লাস S3 প্লাস সোন বাই T1 প্লাস T2 প্লাস T3। আর তাৎক্ষণিক বেগ সমান এটা লিখতে পারি আমরা একই ব্যাপার, তাৎক্ষণিক বেগ, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক বেগ সমান হচ্ছে ভি সমান হবে ডিএস বাই ডিটি। যদি ভেক্টর নোটেশন দিই, তাহলে ভি বার হবে ডিএস বাই ডিটি। আর যদি না দিই, এমনি লিখি, তাহলে ভি সমান লিখব ডিএস বাই ডিটি। অর্থাৎ কোনো একটা মুহূর্তের বেগকে বলবো তাৎক্ষণিক বেগ। যদি চলতে থাকে এভাবে কোনো এক সময়, অ্যাট দ্যাট মোমেন্ট দ্য ভেলোসিটি ইজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। কোন একটা মুহূর্তের বেগ, যে মুহূর্তে মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের মুহূর্তে, সেটাকে বলবো তাৎক্ষণিক ভেলোসিটি। এমনি বেগ বলতে কিন্তু আমরা তাৎক্ষণিক বেগকে বুঝি। আমি যদি বলি কোনো বস্তুর বেগ 5 সেকেন্ড মুহূর্তে 10 মিটার পার সেকেন্ড, তার মানে বোঝাচ্ছে তাৎক্ষণিক বেগকে বোঝাচ্ছে, গড় বেগ বা এমনি বেগকে বোঝাচ্ছে না। যদি সমবেগে চলে আলাদা ব্যাপার, সমবেগ যদি না চলে, অসমবেগ যদি চলে, তাহলে তাৎক্ষণিক বেগটা ইম্পর্টেন্ট আর গড় বেগটাও ইম্পর্টেন্ট। তো আমরা গড় বেগ আর গড় দ্রুতি আমরা জানলাম। তো গড় বেগ সম্বন্ধে একটু অঙ্ক বলে দিই, এখানে অনেকে ভুল করে বসে। মনে করো একটা বস্তু এ থেকে বিতে গেছে, এ থেকে বিতে গেল V1 দ্রুতিতে, এ থেকে বি গেল V1 দ্রুতিতে, আবার বি থেকে এতে আসলো V2 দ্রুতিতে। তাহলে যাতায়াতে তার গড় দ্রুতি কত? এরকম অঙ্ক আমরা আগের ক্লাসে করেছি পাটিগণিতে। এ থেকে বিতে গেল, আবার বি থেকে এতে আসলো, গড় দ্রুতি কত হবে? তো এখানে বা এরকমও হতে পারে, একই অঙ্ক,
এরকমও বলতে পারে। এ থেকে বিতে গেছে মোট তার যে যাত্রাপথ, এর যাত্রাপথের অর্ধেক অংশ, মনে করো সিটা মিডল পয়েন্ট, তাহলে এই যাত্রাপথের অর্ধেক অংশ গেছে v1 বেগে, v1 দ্রুতিতে, বা বেগ বললো তাই হবে, একই হবে, v1 বেগে গেছে, আর বাকি অর্ধেক অংশ গেছে v2 বেগে। তাহলে এ থেকে বিতে যেতে তার গড় দ্রুতি বা গড় বেগ কত? এইসব ক্ষেত্রে আমরা কি করব, যদি এরকম করে v1 আর v2 যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে ভুল উত্তর হবে, কারণ গড় বেগের বা গড় দ্রুতির সংজ্ঞায় এরকম নেই যে মোট বেগ বাই মোট সময়, ওখানে আছে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে এটার দূরত্ব আমরা মনে করলাম x, তো এটারও দূরত্ব কত হবে, যেহেতু সমান অর্ধেক অংশ, এটা x হলে এটাও x হবে। তাহলে গড় বেগ v সমান হবে x প্লাস x মোট দূরত্ব বাই সময় t1 প্লাস t2, এটা হচ্ছে গড় বেগ। কিন্তু এখানে তো t1 দেওয়া নেই, কারণ t1 যদি না দেওয়া থাকে তাহলে t1 পেয়ে যাব। t1 কি করে পাবো, আমরা জানি t1 সমান হচ্ছে মোট দূরত্ব বাই বেগ, তাহলে x বাই v1, আর t2 কত হবে, দূরত্ব বাই বেগ x বাই v2। তাহলে t1 t2 মানটা যদি এখানে বসাই তাহলে পাবো 2x বাই x বাই v1 প্লাস x বাই v2। এটা যদি আমরা সিম্পলিফিকেশন করি তাহলে এটা পাবো v বার ইকুয়াল টু 2v1 v2 বাই v1 প্লাস v2, এটা পাবো। তাহলে এ থেকে বিতে যেতে তার গড় বেগ ছিল এটা। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি 2 বাই v1 v বার ইকুয়াল টু 1 বাই v1 প্লাস 1 বাই v2, এটা আমরা পাবো। এখান থেকে সিম্পলিফিকেশন করলে এটা পাবো, দেখো 2 বাই v বার 1 বাই v1 প্লাস 1 বাই v2। আচ্ছা এরকম না বলে যদি এরকম বলতো যে এর একের 1/3 যাত্রাপথের 1/3 গেছে v1 বেগে, তারপরে 1/3 গেছে v2 বেগে, তারপরে 1/3 গেছে v3 বেগে, এটা 1/3। মোট যাত্রাপথটাকে যদি আমি ab বলি আর মোট দূরত্ব হচ্ছে 3x, তাহলে 1/3 মানে x বুঝাবে। 1/3 গেছে v1 বেগে, তারপরে 1/3 গেছে v2 বেগে, তারপরে 1/3 গেছে v3 বেগে, তাহলে তার গড় বেগ কত? তো এরকম হিসাব করলে পেয়ে যাব x প্লাস এক্স প্লাস এক্স t1 প্লাস t2 প্লাস t3, এটা বসাবো এখানে, তাহলে কি হবে x প্লাস v3। এগুলা যোগ করে আলটিমেটলি এরকম সূত্র আমরা আনতে পারবো যে শুধু এখানে 2 অর্ধেক বলেছিল বলে 2 এসেছিল, 1/3 বলে এখানে 3 আসবে, তাহলে হবে 3 বাই v বার ইকুয়াল টু 1 বাই v1 প্লাস 1 বাই v2 প্লাস 1 বাই v3। তাহলে অঙ্কটা সিম্পলি হয়ে যাবে। এটা একটা ট্রিক্স বলা যায়, তাহলে এটা যদি তোমরা মনে থাকে তাহলে গড় বেগ বা গড় দ্রুতির অঙ্কগুলো করতে পারবে। একটা কথা মনে রাখবে, গড় বেগ বা গড় দ্রুতির অঙ্ক করার সময় এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে যখন মোট যাত্রাপথের কিছু অংশ এই বেগে এই বেগে এই বেগে যাবে, তখন এই সূত্রগুলো প্রযোজ্য হবে। আর যদি এরকম বলা থাকে যে একটা বস্তু এ থেকে বিতে গেল, বিতে যাওয়ার সময় তার যাত্রাকালের, দেখো আমি কথাটা বলি যাত্রা পথের অর্ধেক অংশ বলেছিলাম এর আগে, এখন বলছি যাত্রাকালের অর্ধেক সময় ধরে সে v1 বেগে গেছে আর বাকি অর্ধেক সময় v2 বেগে গেছে, তাহলে যাত্রা এ থেকে বিতে যেতে তার গড় বেগ কত? তাহলে v1 v2 বেগটা সমান নয় বেগ, v1টা আলাদা v2 আলাদা। যাত্রা সময়ের তো মোট সময় যদি টুটি লাগে তাহলে এই v1 বেগে কত সময় গেছে t1 সময়, আর v2 বেগে গেছে কত t সময়, কারণ t1 আর t2 তো সমান হবে
কেন সমান হবে? কারণ যাত্রাকালের অর্ধেক সময়, মোট যাত্রাকাল যদি টি2 হয়, মোট যাত্রাকাল যদি 2t হয়, তাহলে তার অর্ধেক সময় মানে টি সময় গেছে v1 বেগে, তো সমান দূরত্ব ওরা অতিক্রম করবে না। মনে করি যদি v1 বেগটা কম হয় তাহলে সি বিন্দুটা এখানে হবে, অর্থাৎ এসি গেছে v1 বেগে, সময় লেগেছে টি, আর সিবি গেছে v2 বেগে, বেগটা বেশি, তাহলে বেশি দূর যাবে ওই সময়ে, তাহলে সময় লেগেছে টি। তাহলে এখানে গড়বেগ কত হবে? তো হিসাব করা যাক গড়বেগ কত হবে। তো গড়বেগ যদি হিসাব করি আমরা, তাহলে আমরা পাবো v বার ইকুয়াল টু x1 প্লাস x2, কারণ এই দূরত্বগুলো সমান নয়, x প্লাস এক্স লিখতে পারবো না আমরা, কারণ ওই একই সময় v1 বেগে যে যাবে সেটা কম পথ যাবে, আর ওই সময় v2 বেগে যদি যায় তো বেশি পথ যাবে, কারণ v1 গ্রেটার দেন v2, v2 গ্রেটার দেন v1। তাহলে ধীরে যাচ্ছিল, v1 যদি কম হয় তার মানে ধীরে যাচ্ছিল, ধীরে যদি যায় তাহলে ওই একই সময় কম পথ যাবে আর একই সময় বেশি পথ যাবে, তাহলে x1 এটা হবে, আর এটা এই সিবিটা হবে x2, আর এখানে টাইম সমান লেগেছে t প্লাস টি, তাহলে v বার সমান হবে x1 কত হবে তাহলে v1 ইন্টু টি, তাহলে v1 ইন্টু টি প্লাস v2 ইন্টু টি বাই টি প্লাস টি, টিগুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে v বার হচ্ছে v1 প্লাস v2 বাই পাটিগাণিতিক গড়। তাহলে একটা কথা আমাদের মনে রাখতে হবে, যদি দূরত্বের কথা না বলে সময়ের কথা বলে, যে যাত্রাকালের অর্ধেক সময় v1 বেগে, বাকি অর্ধেক সময় v2 বেগে গেছে, তাহলে ওদের পাটিগাণিতিক গড় নিতে হবে। তেমনি যদি এরকম বলে যে যাত্রাকালের 1/3 সময় v1 বেগে, পরের 1/3 সময় v2 বেগে, পরের 1/3 সময় v3 বেগে গেছে, তাহলে সিম্পলি ওদের অ্যারিথমেটিক মিন নিলেই হবে, অর্থাৎ পাটিগাণিতিক গড় নিতে হবে। সেই ক্ষেত্রে কত হবে? সেই ক্ষেত্রে v বার সমান হবে v1 প্লাস v2 প্লাস v3 বাই 3, পাটিগাণিতিক গড় নিয়ে নিব, তাহলে আমরা পেয়ে যাব। বেগের ক্ষেত্রে বা দ্রুতির ক্ষেত্রে একই সূত্রটা আসবে। তাহলে এরকম প্রশ্ন যদি আমাদের দেয় যে যাত্রাকালের অর্ধেক সময় বা এই সময়, তাহলে আমরা শুধুমাত্র অত কিছু করতে যাব না, শুধুমাত্র তাদের পাটিগাণিতিক গড় করে ফেলব, উত্তর হয়ে যাবে। কিন্তু যদি যাত্রাপথের অর্ধেক সময়, যাত্রাপথের অর্ধেক দূরত্ব এই বেগে, বাকি অর্ধেক দূরত্ব এই বেগে, তাহলে আমাদের এরকম করলে হবে না, তখন ওই প্রসেসে যেতে হবে যে সূত্রটা বলেছি। এটা কথা মনে রাখবে, তাহলে গড় বেগ বা গড় দ্রুতির সমস্ত অঙ্কগুলো করতে পারবে। এবার আসবো আমরা ত্বরণ। ত্বরণ, এক্সেলারেশন, এক্সেলারেশন। ত্বরণ রাশিটা জানার কেন দরকার হচ্ছে? আমাদের তো দ্রুত সরণ, বেগ, দ্রুতি এগুলো ছিলই, ত্বরণটা জানতে হচ্ছে কেন? কারণ বেগ জানলেই হবে না, এই বেগটা জানলে আমরা তার মোশন সম্বন্ধে ধারণা করতে পারবো না, গতি সম্বন্ধে ধারণা করতে পারবো না। কারণ বেগ বলছে কত দ্রুত সে যাচ্ছে, কিন্তু যদি অসম দ্রুতিতে যায়, অর্থাৎ বেগ কখনো কমছে কখনো বেগ বাড়ছে, যদি বেগ বাড়ে তাহলে কি হারে বাড়ছে সেটা জানার দরকার। কত দ্রুত হারে বেগটা বেড়ে যাচ্ছে, তার বেগটা বেড়েছে, এখান থেকে এখানে যেতে যদি সময় লাগে, তো এখানে মনে করো 2 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করেছিল, আর এখানে এসে ওর বেগ হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড, তাহলে এখান থেকে এটা বেগ বেড়েছে, কিন্তু এখানে সময় লেগেছে মনে করো 10 সেকেন্ড। আর আবার এরকম হয়েছে যে 2 মিটার পার সেকেন্ড ছিল, আর এটা 5 মিটার পার সেকেন্ড হয়েছে, কিন্তু এখানে সময় লেগেছে 5, মানে কম সময়ে বেগ বেড়েছে, এখানে বেশি সময়ে এই বেগটা বেড়েছে, আর ওই একই বেগ বাড়তে কম সময় লেগেছে, তাহলে বেগ বাড়ার হারটা এটার বেশি, এটার বেগ বাড়ার হার কম।
এই বেগ বাড়ার হারটাকে প্রকাশ করার জন্য আমরা ত্বরণ রাশিটা নিয়ে এসেছি। ত্বরণটা এই কারণে জানার দরকার যে কি হারে বেগ দ্রুত বাড়ছে, তাহলে বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলা হয়। আমরা এটা বলবো না আবার যে, যাই হোক দ্রুতি বৃদ্ধির হারকে অনেক সময় ত্বরণ বলা যায়, কিন্তু আমরা বেগ বৃদ্ধির হারকেই ত্বরণ বলবো, বেগ বৃদ্ধির হার। তাহলে বেগ বৃদ্ধির হার যদি ত্বরণ হয়, তো মনে করি এ থেকে বিতে গেছে, এতে ওর বেগ ছিল ইউ, ইউ মানে যে এখান থেকে সময় কাউন্ট শুরু করছি, সময় গণনা শুরু করছি, যেখান থেকে সময় গণনা শুরু করব সেই সময়ের বেগকে প্রাথমিক বেগ বলবো। এটা মনে রাখবে, প্রাথমিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ, যেখান থেকে সময় গণনা শুরু করব, অর্থাৎ শূন্য সময়ের বেগকে বলবো প্রাথমিক বেগ। শূন্য সময়ের যেটা বেগ, অর্থাৎ যখন থেকে সময় গণনা শুরু করছি, তাহলে প্রাথমিক বেগ হলো ইউ, আর এখানে এসে ওর বেগ হয়ে গেল ভি, তাহলে এটাকে অন্তিম বেগ বলবো, ফাইনাল ভেলোসিটি। তাহলে অন্তিম বেগ হলো ভি, আর এ থেকে বিতে যেতে সময় লেগেছে, টাইম টেকেন টি। তাহলে বেগের পরিবর্তন কত হয়েছে, ভি মাইনাস ইউ, আর এর হার কত হবে, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে সেই সংজ্ঞা অনুযায়ী ত্বরণকে এ দিয়ে আমরা লিখছি এক্সেলারেশন, এক্সেলারেশন সমান হবে ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তনের হার। এখানে যদি সময় যদি শূন্য সময় না হতো, মনে করো এদিক থেকে আসছেও এবং টি1 সময় তার বেগ হলো ইউ আর টি2 সময় তার বেগ হলো ভি, তাহলে আমরা এটাতে লিখব বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে সময়ের পরিবর্তন হচ্ছে টি2 মাইনাস টি1, এটাও আমরা লিখতে পারি। কিন্তু টি2 মাইনাস টি1 সমান একটা টাইম হবে, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়। এদিক থেকে আসছে এদিকে যাচ্ছে, এখানে যখন আসলো তখন সময় গণনা শুরু করলাম, কিন্তু সেই সময় টাইম টি1, আর যখন এখানে পৌঁছালো সেই সময় টাইম টি2, তাহলে সময়ের পরিবর্তন হচ্ছে টি2 মাইনাস টি1। তাহলে ত্বরণ সমান হবে ভি মাইনাস ইউ বাই টি2 মাইনাস টি1। ত্বরণ যেহেতু বেগের পরিবর্তন, বেগ ভেক্টর রাশি, ফলে ত্বরণ হচ্ছে ভেক্টর রাশি, এর মান আর অভিমুখ আছে, অর্থাৎ বেগের পরিবর্তনটা একটা নির্দিষ্ট দিকে হয়, সেই নির্দিষ্ট দিকটা আমাকে মানে ডিটেকশন করতে হবে, বলতে হবে, উল্লেখ করে দিতে পারলে তাহলে আমরা ত্বরণটা বলবো যে এই দিকে ত্বরণ হচ্ছে। যদি উপরের দিকে ওঠে তাহলে ঊর্ধ্বমুখী ত্বরণ, নিচের দিকে নামে নিম্নমুখী ত্বরণ। যেদিকে হবে ত্বরণটা, যেদিকে বেগের পরিবর্তনটা ঘটবে সেই দিকে ত্বরণটা হবে। ফলে ত্বরণ ভেক্টর রাশি, এর একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স, ইনভার্স নয়, -2, যেহেতু বেগের পরিবর্তনের হার। এখন দেখো ভিটা যদি ছোট হয়, ইউটা যদি বড় হয়, তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে এখানে আসতে ভি যদি ছোট হয় তাহলে ইউটা বেশি ছিল, বেগ কমছে, বেগ কমতে গেলে ত্বরণটা ঋণাত্মক হচ্ছে। এরকম ঋণাত্মক ত্বরণকে আমরা মন্দন বলি, রিটার্ডেশন বা ডিসেলারেশন। তাহলে বেগ বৃদ্ধির হার, বেগ যদি বাড়ে, ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, তাহলে বেগের পরিবর্তনের হারকে বলা হচ্ছে ত্বরণ। আর ক্রমহ্রাসমান বেগ নিয়ে যদি চলে, তাহলে বেগ হ্রাসের হারকে বলবো আমরা মন্দন, অর্থাৎ মন্দনকে আমরা ঋণাত্মক ত্বরণ বলবো। এই কথাগুলো তাহলে ভালো করে মনে রাখতে হবে যে বেগ কী জিনিস, দ্রুতি কী জিনিস, ত্বরণ কী জিনিস, মন্দন কী জিনিস। তাহলে যেটা আমি এটাকে যদি সংক্ষিপ্ত সারে আনি, তাহলে হবে যে স্মরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্মরণের পরিবর্তনের হার হচ্ছে বেগ, আর বেগের পরিবর্তনের হার হচ্ছে ত্বরণ। তো এখানেও সমত্বরণ আসতে পারে, অর্থাৎ বেগ বৃদ্ধির হারটা যদি একই থাকে, অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে 2 মিটার করে বেগ বাড়ছে, প্রতি 1 সেকেন্ডে 2 মিটার করে, যেভাবে যাক কিন্তু প্রতি 1 সেকেন্ডে 2 মিটার করে বেগ বাড়ছে, তখন ওটাকে বলবো সমত্বরণ। আর যদি তা না হয়, ধরো কোনো 1 সেকেন্ডে 2 মিটার বেগ বাড়লো, তো পরের সেকেন্ডে 1 মিটার বেগ বাড়লো, তো পরের 1 সেকেন্ডে আবার 2 মিটার বেগ কমে গেল, এরকম বাড়া কমা করছে, তাহলে অসমত্বরণে যাচ্ছে। তাহলে সমত্বরণ থাকতে পারে, অসমত্বরণ থাকতে পারে, আবার গড় ত্বরণ থাকতে পারে। অসমত্বরণ থাকলে তাহলে গড় ত্বরণ থাকবে, কিন্তু আমরা সব থেকে ভালো হচ্ছে যদি তাৎক্ষণিক ত্বরণটা বের করি। তাৎক্ষণিক ত্বরণ
তাৎক্ষণিক ত্বরণ। তাৎক্ষণিক ত্বরণটাকে আমরা কি বলবো? কোনো একটা মুহূর্তের ত্বরণ যেটা হচ্ছে সেটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। তাহলে তাৎক্ষণিক ত্বরণ সমান আমরা কি লিখব? এ সমান লিখব তাহলে ডিভি বাই ডিটি, একই রকমভাবে ডিভি বাই ডিটি। এটা হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। অর্থাৎ কোনো মুহূর্তের বেগের পরিবর্তন হচ্ছে কন্টিনিউয়াসলি, কোনো একটা মুহূর্তে জানতে যাচ্ছে এখনও ত্বরণ কত, ওই সময়ের ত্বরণটাকে বলা হচ্ছে তার তাৎক্ষণিক ত্বরণ। এটা কিছুই নয় আর বেগের পরিবর্তনের হার, ডিভি বাই ডিটি। যদি ত্বরণের মান সবসময় ধ্রুবক থাকে তাহলে বলবো সমত্বরণ। আমরা এখানে যে একমাত্রিক গতিতে যে আলোচনা করব, এখানে ত্বরণটাকে আমরা সমত্বরণ ধরেই করব। অর্থাৎ সমত্বরণে গতি, একমাত্রিক গতিটা যে আলোচনা করব এখানে ধরে নিব ত্বরণটা সমত্বরণের একটা উদাহরণ দিচ্ছি। তোমরা জানো যে কোনো বস্তুকে পৃথিবী আকর্ষণ করে, এই আকর্ষণের জন্য কোনো বস্তু উপর থেকে যখন পড়ে তার বেগ ক্রমশ বাড়তে থাকে, এই বেগ বৃদ্ধির হারটাই ত্বরণ। আর এই অভিকর্ষ টানের জন্য যে বেগ বৃদ্ধির হার পাওয়া যাচ্ছে সেটাকে বলবো অভিকর্ষীয় ত্বরণ। আর তোমরা জানো এই অভিকর্ষীয় ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড, তার মানে এটা সমত্বরণ। অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ একটা হচ্ছে সমত্বরণের উদাহরণ। অর্থাৎ কোনো বস্তু এখন বৃষ্টি উপর থেকে পড়ছে তাহলে কি বলবো? সমত্বরণে পড়ছে। আর বৃষ্টি সোজা ডাউনওয়ার্ড নিচের দিকে পড়ে যেহেতু, তাহলে সেটা একমাত্রিক গতি বলবো। তাহলে উল্লম্ব গতিগুলো অবশ্যই একমাত্রিক গতি হবে। আমরা কোনো বস্তুকে যদি সোজা উপরের দিকে ছুড়ে দিই তাহলে আবার কিছু দূর উঠে আবার নিচে নামবে, তখন সেটা হচ্ছে একমাত্রিক গতি। কারণ উপরে ওঠাটা একটা রেখা বরাবর হচ্ছে, আর উপরে দেখা যখন নিচে নামছে তখন একটা রেখা বরাবর হচ্ছে। তাহলে উল্লম্ব গতিগুলো একমাত্রিক গতি। উল্লম্ব গতিগুলোকে ইংরেজিতে ভার্টিক্যাল মোশন বলা হয়। হরাইজন্টাল যদি মোশন হয় তবু একমাত্রিক হতে পারে। ধরো একটা কোনো বস্তু সোজা পূর্ব থেকে পশ্চিমের দিকে যাচ্ছে, এটা রেখা বরাবর, তাহলে তার গতিটা একমাত্রিক গতি। তবে এই গতির ক্ষেত্রে আমরা ধরে নিই, যখন আমরা হিসেব করব ত্বরণটাকে সমত্বরণ ধরে নিই, অসমত্বরণে যাচ্ছে না। এটা আমরা এজাম্পশন করে নিয়েছি যেখানে সমত্বরণ আছে। আমরা যখন অঙ্কগুলো করব ভাবতে হবে সেগুলো সমত্বরণে গতির কথা বলছে। আর একটা কথা এখানে বলে দিই আমি, যে এখানে শুধু আমরা গতিও আলোচনা করব, গতি নিয়ে, স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করব, কিন্তু স্থিতি গতির কারণ নিয়ে আমরা আলোচনা করব না। স্থিতি গতি কেন হচ্ছে, কেন গতি হচ্ছে, তার কারণ কি, কী কারণে গতিশীল হচ্ছে, এই কারণগুলো এখানে আলোচনা করব না, শুধু আলোচনা করব গতি। এবং এই গতিগুলোকে প্রকাশ করার জন্য যে সূত্রগুলো আমাদের দরকার সেই সূত্রগুলো আমরা জানব। এই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে সূত্র S = VT। এটা আমরা কোথা থেকে পাচ্ছি? এটা আমরা পাচ্ছি এখান থেকে, V = S/T। তাহলে S = হবে VT। এখানে একটা অ্যাজাম্পশন আছে, এই সূত্রটা তখনই সত্যি হবে যদি সমত্বরণে সমবেগে চলে। অর্থাৎ বেগ যদি ধ্রুবক থাকে, সমবেগে চললে এটা হবে। যদি সমবেগে চলে তাহলে বেগের পরিবর্তন হচ্ছে না তার, আর বেগের পরিবর্তন না হলে ত্বরণ হচ্ছে না। অর্থাৎ ত্বরণহীন অবস্থা যদি হয় এবং সমবেগে যায়, অর্থাৎ সমবেগে যাওয়াই মানে হচ্ছে ত্বরণহীন। যদি বেগ বাড়া কমা করে তাহলে তো ত্বরণ থাকতো। তাহলে S = VT, এখানে যেহেতু এ টার্ম নেই তাহলে বুঝতে হবে এটা সমবেগে গতি হচ্ছে, ত্বরণহীন অবস্থা। তাহলে যদি বলে ত্বরণ নেই, এরকম বস্তুর গতি সমীকরণ কি হবে? ত্বরণহীন বস্তুর গতির সমীকরণ হবে S = VT। এই কথাটা বারবার মনে রাখতে হবে, যেটা ত্বরণহীন গতিকে বোঝাচ্ছে। কিন্তু যদি ত্বরণ থাকে তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব, V = U + AT। এই সূত্র থেকে আমরা V অন্তিম বেগ জানতে পারি, বা VRU দেওয়া থাকলে A জানতে পারি, আর VUA দেওয়া থাকলে T জানতে পারি। তাহলে V = U + AT, এটা ত্বরণযুক্ত গতিকে বোঝাচ্ছে। এখানে যে A বলা হয়েছে এটা অবশ্যই সমত্বরণ, তবে এখানে প্লাস মাইনাস দুটোই হতে পারে। এ যদি মন্দন হয় তাহলে আমরা মাইনাস নেব, আর যদি ত্বরণ হয় তাহলে প্লাস নেব। মন্দনে গেলে এখানে মাইনাস কথাটা উল্লেখ করতে হবে। 3 নম্বর দেখো, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, V² = U² + 2AS। এটা একটা ইউনিক, অনন্য সূত্র। অনন্য কেন বলা হচ্ছে? যে এখানে টাইম নেই, সময়টা এখানে উল্লেখ নেই। এমনও কিছু আমাদের সমস্যা থাকবে, প্রবলেম আসবে যেগুলোতে টাইম উল্লেখ করা থাকবে না, তখন মনে করতে হবে এই সূত্রটা ইউজ করাই ওখানে ভালো হবে। কারণ V² = U² + 2S, এখানে এসটা ডিসপ্লেসমেন্টকে বোঝাচ্ছে, সরণকে, তো এটাও প্লাস মাইনাস
হতে পারে, যদি এটা মন্দন হয় তাহলে মাইনাস হবে। আর ভি বলতে আমরা অন্তিম বেগকে বোঝাচ্ছি, ইউ বলতে প্রাথমিক বেগকে বোঝাচ্ছি। 4 নম্বর, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানেও প্লাস মাইনাস আসবে, মন্দন হলে মাইনাস আর ত্বরণ হলে প্লাস। এখানে এস সরণকে বোঝাচ্ছে, অনেক সময় অতিক্রান্ত দূরত্বকে বোঝায় এটা, তাহলে অতিক্রান্ত দূরত্বকে বোঝালেও এটা করবো। তখন আমি একবার বলেছি অনেক সময় আমরা সরণ আর অতিক্রান্ত দূরত্বকে এস দিয়ে লিখে ফেলি, দুটোকে আমরা বলতে পারি তখন। তো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে ইউটা হচ্ছে প্রাথমিক বেগ। আমরা এরকম আছে যার প্রাথমিক বেগ 0, তখন বলবো স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, রেস্ট থেকে। ও রেস্টে আগে ছিল, তারপরে ওখান থেকে চলতে লেগেছে। তার মানে ত্বরণ তার থাকবে, রেস্ট থেকে যখন কোনো বস্তু চলবে তার ত্বরণ থাকবেই। তাহলে রেস্ট থেকে যদি চলে, স্থির অবস্থা থেকে চলে, তাহলে ইউ 0, প্রাথমিক বেগ 0, তখন শুধু এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার বুঝবে, প্লাস মাইনাসটার ভাবার দরকার নাই, কারণ ত্বরণ তো আছেই, না হলে তা চলতেই না হোক। তাহলে এস ইকুয়াল টু হবে শুধু হাফ এটি স্কোয়ার। স্থির অবস্থার জন্য এই সূত্রটা দাঁড়াবে এস ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার। 5 নম্বরটা লিখে দিচ্ছি। 5 নম্বর সমীকরণটা হচ্ছে এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ টু এন মাইনাস 1। এই এসএনটা কি বোঝাচ্ছে? এই এসএনটা বলছে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এনতম এসএন সমান হচ্ছে এনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব। এনতম মানে বুঝে যেতে হবে যে 1 সেকেন্ডের কথা বলছে, কারণ মনে করো একটা বস্তু 10 সেকেন্ড ধরে চলেছে, প্রথম সেকেন্ডে কিছুটা দূরত্বে গেছিলো, তারপর দ্বিতীয় সেকেন্ডে কিছুটা দূরত্বে গেছিলো, তৃতীয় সেকেন্ডে কিছুটা দূরত্বে গেছিলো, আমি বলি চতুর্থ সেকেন্ডে কত দূরত্বে গেছিলো, শুধু 4 নম্বর সেকেন্ডে, তাহলে এন এর মান 4 হবে, S4 চতুর্থ সেকেন্ডে। তার মানে 1 সেকেন্ড বুঝাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে যে দূরত্বে সেটাকে বেগ বুঝায়, আসলে এসএনকে বেগ বুঝায়, এসএন কিন্তু দূরত্বকে বুঝায় না। কেন বলছি, তোমাদের আমি শিখিয়েছিলাম মাত্রা বিশ্লেষণ, বাম দিকের মাত্রা ডান দিকের মাত্রা সমান হবে, আর এই মাত্রাগুলো আবার সমান হবে, তো এর মাত্রা আর এর মাত্রা সমান হবে, তাহলে এর মাত্রা ইউ এর মাত্রার সমান হতে হবে, না হলে তো হবে না। কিন্তু এখানে এই টার্মটাতে একটু অসুবিধা হবে আবার। কেন অসুবিধা হবে? যে হাফ এ টু এন মাইনাস 1, আসলে এন মানে সময়কে বোঝাচ্ছে, যদি এন মানে তুমি সংখ্যা বসিয়ে দাও তাহলে কিন্তু হবে না। তাহলে অনেকে এইভাবে সূত্রটা লেখার চেষ্টা করে, এস ইকুয়াল টু এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস 1। যদি 10 সেকেন্ড চতুর্থ সেকেন্ডকে বোঝায় তাহলে টি এর মান 4 বসাতে হবে ওখানে। এবার এদিকের এটার মাত্রা যা হবে আর এটার মাত্রাও তাই হতে হবে, তবেই তো যোগ করা যায়। আমি বলেছিলাম সমমাত্রা বিশিষ্ট রাশিগুলিকে যোগ বা বিয়োগ করা যায়, তাহলে ইউ এর মাত্রা আর এর মাত্রা সমান হতে হবে, আর এর সমান হবে আবার এর মাত্রা। তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এর মাত্রাটা অবশ্যই ইউ এর মাত্রার সমান, বেগের মাত্রা সমান, মানে এস এন বেগকে বোঝাচ্ছে। এখন এটা কি হচ্ছে, এই পার্টটা কি হচ্ছে, এই পার্টটা যদি আমরা দেখি যে এদিকটা কি হচ্ছে, এটি হচ্ছে, এটি বলতে ভিকে বোঝায়। আর কিন্তু যখন আমি মাইনাস করব হাফ অফ এ মাইনাস হাফ অফ এ, তখন তো হচ্ছে না আবার। আসলে 1টাও বুঝিয়েছি 1 সেকেন্ডের জন্য, এখানে যদি সেকেন্ডের মাত্রা বসাই তাহলে এটা চলে আসবে। ফলে অনেকে বলে যে এটা ডাইমেনশনালি ইনকারেক্ট, এটা ডাইমেনশনালি ইনকারেক্ট নয়, ডাইমেনশনালি কারেক্ট। ডাইমেনশনালি যদি ইনকারেক্ট হতো তাহলে এই সমীকরণটাই ভুল প্রমাণিত হতো, কিন্তু এই সমীকরণটা ঠিক আছে, তার মানে অবশ্যই ডাইমেনশনালি কারেক্ট আছে। তো এই সূত্রগুলো মনে রাখতে হবে, মনে রেখে এগুলো যদি ব্যবহার করতে পারি তাহলে হবে। আশা করি কিছুটা বোঝানো গেল। আর ক্যালকুলাস এবং এর পরবর্তীতে যেটা থাকছে এটা আমি পরের চ্যাপ্টারে ভালোভাবে করিয়ে দেবো। ক্যালকুলাসটা এর পরের চ্যাপ্টারে শুরু করব। ক্যালকুলাস শুরু হয়ে গেলে আমরা এই সূত্রগুলোকে কিভাবে এস্টাবলিশ করা গেছে, কিভাবে এই সূত্রগুলো আসলো, ক্যালকুলাস জানলে খুব সহজে করতে পারবো। ক্যালকুলাস ছাড়াও করা যায়, কিন্তু
ক্যালকুলাস জানলে খুব সহজে করা যাবে এবং আদার্স যে প্রবলেমগুলো আছে এবং তার মোশনটাকে ভালোভাবে বুঝতে পারবো। তোমরা রেডি থেকো, অবশ্যই এর পরের দিন তোমাদের ভালো করে ক্যালকুলাসের ধারণা আমি দেবো, যেটা বিজ্ঞানের একটা শাখা বলা যায়, যে ক্যালকুলাস ছাড়া আমরা ফিজিক্স বুঝতে পারি না, তখন বুঝতে পারবে তোমরা। আশা করি ভালো থেকো, ঠিক আছে।